এই এপিসোডে আমরা এগনের একটা সম্পূর্ণ ভিন্ন রূপ দেখতে পেলাম। অহংকারী রাজা এগন যখন নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তখন টাইলান ল্যানিস্টার তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোতলামি করছে। এই দৃশ্যটা যে একটা গভীর অর্থবহ চিন্তাধারাকে উদ্দেশ্য করছে সেটা আমরা পরেই বুঝতে পারবো। এছাড়া এই এপিসোডে আরো দুটো সমান্তরাল ঘটনা ঘটেছে। ভেলের গুহা থেকে ফেরা রেইনা, তার উপরে লেডি জেইনের ক্ষোভ, আর অন্যদিকে হ্যারেন হলের ডাইনি অ্যালিস রিভার্সের মায়াজালে বন্দী হওয়া একচোখা প্রিন্স এমন্ড এবং এমন্ডের হাতে সেই রহস্যময় ডিম। ষষ্ঠ পর্বের শুরুতেই আমরা এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে পাই যা পুরো ডান্স অফ দ্য ড্রাগন মোড় ঘুরিয়ে দিবে ভবিষ্যতে। এই পর্বের শুরুতেই দেখানো হয় রিভারল্যান্ডের এক জঙ্গল, আর সেখানে আটকা পড়েছে আর কেউ নয়, স্যার ক্রিস্টন কল এবং তার ক্ষুধার্ত সৈন্যরা। ক্রিস্টন কল তার আর্মি যখন রিভারল্যান্ডের দিকে এগোচ্ছিল, তখন তারাও বুঝতে পারেনি যে ব্ল্যাক ফোর্সের রিভার লর্ডরা তাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছিল। হঠাৎ করে চারপাশ থেকে রেনারার বাহিনী তাদেরকে ঘিরে ফেলে। গ্রিন আর্মির সৈন্যরা তখন এতটাই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল যে তাদের লড়াই করার মতো কোনো শক্তি ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে স্যার ক্রিস্টন কল বুঝতে পারেন যে এটি তার শেষ যুদ্ধ হতে চলেছে। তিনি রেনারার বাহিনীর কমান্ডারদের দিকে তাকিয়ে বলেন, আমাদের সাধারণ সৈন্যদের ছেড়ে দাও, যদি লড়াই করতেই হয় তবে আমার সাথে 1-on-1 লড়াই করো। কিন্তু ব্ল্যাক বাহিনীর কমান্ডাররা কোনো বীরত্বের নাটক লিখতে সেখানে আসেনি। তারা সরাসরি বলে দেয় এখানে কোনো বীরত্বের গল্প তৈরি হতে দেওয়া হবে না, কারণ সাথে সাথেই ব্ল্যাক আর্মির পেছন থেকে একজন তীরন্দাজ স্যার ক্রিস্টন কোলকে অনবরত তীর দিয়ে হিট করছিল। স্যার ক্রিস্টন কোলের পেটে 2টা তীর লাগে এবং সরাসরি মুখের উপর আরেকটা তীর লাগে। তো তাই কোনো মহাকাব্যিক তলোয়ার যুদ্ধ ছাড়াই তীরের আঘাতে অত্যন্ত নির্মমভাবে মৃত্যু হয় স্যার ক্রিস্টন কোলের। কোলের মৃত্যুর পর তার পুরো বাহিনী আত্মসমর্পণ করে এবং এরই সাথে ব্ল্যাকরা একটা বিশাল যুদ্ধ জয়লাভ করে। যুদ্ধের এই ভয়াবহতার ঠিক পরপরই দৃশ্য চলে যায় কিংস ল্যান্ডিং এর রেড কিপে, যেখানে রেনারার সৈন্যরা পুরো শহর দখল করে রেখেছে। এই বিশৃঙ্খলার মাঝেই রানী এলিসেন্ট তার মেয়ে হেলেনা টারগেরিয়ানকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। এলিসেন্ট বুঝতে পেরেছিল যে এখানে থাকলে রেনারের সৈন্যরা তাদের বন্দী করে রাখবে অথবা মেরে ফেলবে, কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না। গোল্ড ক্লক্সরা রেনেরা এবং হেলেনকে ধরে ফেলে। পালিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আর কোথাও পালাতে পারে না। তারা মা মেয়ে দুইজনেই রেনারার সৈন্যদের হাতে বন্দী হন। এরপরই আসে পর্বের শুরুর সবচেয়ে ইমোশনাল এবং শক্তিশালী দৃশ্য। বন্দী এলিসেন্টকে নিয়ে আসা হয় সরাসরি রেনারা টারগেরিয়ানের সামনে। যে রেনারা টারগেরিয়ান আর এলিসেন্ট একসময় ছোটবেলার বন্ধু ছিলেন, তারা আজ একে অপরের চরম শত্রু। রেনারা সিংহাসনে বসে অত্যন্ত গভীরভাবে এলিসেন্টের দিকে তাকান। রেনারা জানতে চান এলিসেন্ট তার সাথে এই বিশ্বাসঘাতকতা কেন করেছিলেন। তখন কোনো অহংকার না দেখিয়ে অত্যন্ত ভেঙে পড়া গলায় এলিসেন্ট তার নিজের ভুলগুলো স্বীকার করে। এলিসেন্ট স্বীকার করে যে হেলেনার পেটে বাচ্চা ছিল আর সেই বাচ্চাকে বাঁচানোর জন্যই সে পালানোর চেষ্টা করেছিল। রেনারা তখন এলিসেন্টকে বলে, তোমার আমার উপরে হয়তো একদমই বিশ্বাস নেই। তখন এলিসেন্ট আবার বলে যে তুমি তোমার সিংহাসন বাঁচানোর জন্য কি সেই ছেলেকে তুমি খুন করতে না, অথবা এমন্ড এবং অরমন্ডের হাত থেকে এই রাজ্যকে রক্ষা করার জন্য তাদের ভয় দেখানোর জন্য হলেও এই ছেলেকে তুমি হত্যা করতে না। তখন রেনেরা এলিসেন্টকে আবার বলে, তুমি আমাকে সবসময় ভুল বুঝেছো। এলিসেন্ট তখন রেনেরাকে বলে যে হেলেনা এতদিন পর্যন্ত যা করেছে সব আমার কথাতেই করেছে, যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দাও। তখন রেনেরা এলিসেন্টকে বলে, তোমাদেরকে কঠোর নজরে রাখা হবে এখন থেকে, তোমরা আর বাইরে যেতে পারবে না। অর্থাৎ আগের মতো সহজ বিচরণ হবে না এলিসেন্ট এবং হেলেনার। এরপর স্মল কাউন্সিলে একটা হাই ভোল্টেজ দৃশ্য দেখানো হয়। রেনেরা ডেমন একই টেবিলে বসেছিল, কিন্তু তাদের এই পুনর্মিলন মোটেও শান্তিপূর্ণ ছিল না, কারণ সকালের সেই মিটিং এ ডেমন এমন কাণ্ড ঘটায় যা দেখে রেনেরা থেকে শুরু করে উপস্থিত সব লর্ডরা স্তম্ভিত হয়ে যান। ঘটনা শুরু হয় সকালে, যখন স্মল কাউন্সিলের জরুরি বৈঠক বসে। ডেমন টারগেরিয়ান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সভায় রিপোর্ট করেন যে আগের রাতে কিংস ল্যান্ডিং এ গ্রিনদের রাজপুত্র ডেরনের নামে এক ভয়ঙ্কর বিদ্রোহ চলেছে এবং তাতে তার অনুগত 25 জন সিটিওয়াস স্যার লুথার সহ সবাই মারা গেছে। এই ঘটনার পেছনে অরমন্ড হাইটাওয়ারের হাত রয়েছে। ডেমন এতে রেগে আগুন হয়ে যায়। সে টেবিলে সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি এখনই আমার ড্রাগন ক্যারাক্সেস নিয়ে টাম্বলটনে উড়ে যাব এবং হাইটাওয়ারদের পুরো বংশকে পুড়িয়ে ছাই করে দেব। ডেমনের এই রক্তপিপাসু রূপ দেখে কাউন্সিলের সবাই হতভম্ব হয়ে যায়। এমন সময় রাজসভায় লর্ড ফ্রে এবং মাস্টার অফ কয়েন টরেন ম্যান্ডারলি ডেমনের ড্রাগন দিয়ে সব পুড়িয়ে ফেলার আইডিয়াটাকে একটু উপহাস করে। ব্যাস, আর যায় কোথায়। নিজের ইগোতে আঘাত লাগায় ডেমন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে টেবিল থেকে একটা ভারী কাপ তুলে সরাসরি মাস্টার অফ কয়েনের মাথা লক্ষ্য করে ছুড়ে মারে। কাপটি গিয়ে সরাসরি টরেন ম্যান্ডারলির মাথায় লাগে। ডেমন চিৎকার করে বলে, যারা নিজেদের বদ হজমের সমস্যা ছাড়া এই জীবনে আর কোনো বড় লড়াই দেখেনি, তাদের থেকে আমি আর কোনো জ্ঞানের বাণী শুনবো না। কাউন্সিল রুমে তখন পিন পতন নীরবতা চলে আসে। রেনেরা বুঝতে পারে যে ডেমনের এই রাগ যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে পুরো রাজ্য হাতছাড়া হয়ে যাবে। রেনেরা এখানে একজন অত্যন্ত শক্তিশালী এবং কঠোর রানীর ভূমিকা পালন করার চেষ্টা করেন। তিনি ডেমনের টাম্বলটনে যাওয়ার বিষয়টা বাতিল করে দেন। রেনেরা ডেমনকে বলেন, তোমার ড্রাগন নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই। কিংস ল্যান্ডিং এর ভেতরে যে বিদ্রোহ বা খুনাখুনি চলছে, বরং তুমি সিটি ওয়াচের দায়িত্ব নিয়ে সেই ঘরের শত্রু নির্মূল করো আগে। ডেমনের মতো অহংকারী রগ
প্রিন্সের জন্য এটা ছিল একটা বিশাল অপমানের মতো। তাকে যুদ্ধের মাঠ থেকে সরাসরি সরিয়ে গার্ডদের সামলানোর দায়িত্ব দেওয়া হয়, এটা কেমন কথা? তেমন বাধ্য হয়ে রেনারের আদেশ মেনে নিলেও তার চোখে মুখে রেনারের প্রতি তীব্র ক্ষোভ এবং জেদ দেখা যায় স্পষ্ট। তো ডেমন কি রেনারের এই আদেশ মনে প্রাণে মেনে নেবে, নাকি সে ভেতরে ভেতরে অন্য কোনো বড় প্ল্যান করবে? কিংস ল্যান্ডিং এ রেনারের রাজসভায় বারাথিয়ন বংশের একটি প্রতিনিধি দল এসে হাজির হয়। রেনারা আশা করেছিলেন লর্ড ব্যারোস বারাথিয়ন নিজে আসবেন, কিন্তু তিনি না এসে কেবল কয়েকজন দূতকে পাঠিয়েছিলেন। বার্তাবাহকরা এসে রেনারাকে অজুহাত দেখায় যে তাদের লর্ড ব্যারোস বারাথিয়ন এখন অন্য একটা অঞ্চলে বিদ্রোহী দমনে ব্যস্ত আছেন, তাই তিনি এখন রেনারার সঙ্গে যুদ্ধে সৈন্য নিয়ে সাহায্য করতে পারবেন না। লর্ড ব্যারোসের এই অজুহাত এবং অবহেলা শুনে রেনেরা মনে মনে অত্যন্ত অপমানিত বোধ করেন এবং সে রেগে যান। কিন্তু রেনেরা তো ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি মুখে কিছু না বললেও মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি খাটান। রেনেরা বারাথিয়ান প্রতিনিধিদের বন্দী করেন এবং তাদের রাজকীয় পোশাক ও সিলমোহরগুলো সবকিছু খুলে ফেলেন। এরপর রেনেরা নিজের কয়েকজন দক্ষ ঘাতক এবং গুপ্ত ঘাতককে সেই বারাথিয়ানদের পোশাক পরিয়ে দেন এবং তাদের এক গোপন মিশনে পাঠান। মিশনটা কি ছিল? গ্রিনদের এখন শক্ত ঘাঁটি যেটা টাম্বলটন, সেখানে গিয়ে অমুন্ড হাইটাওয়ারকে খুঁজে বের করা এবং তরুণ রাজপুত্র ডেরন টার্গেরিয়ানকে হত্যা করা। এদিকে স্মল কাউন্সিলে যখন রেনেরা সৈন্যের অভাবে ভুগছিল, তখন রেনেরা অ্যালেনকে বলেছিল যে তার বাবা লর্ড কর্লিসের কাছ থেকে কিছু সৈন্য কিংস ল্যান্ডিং এ নিয়ে আসতে। তো সেই হিসেবে অ্যালেন কর্লিসের কাছে যায়। কর্লিস রেনেরার সাথে সেই আগের ঘটনাতে এখনো রেগে আছেন, তার রাগ এখনো শেষ হয়ে যায়নি। তো লর্ড কর্লিস ছিল ড্রিপমার্কের উপকূলবর্তী বনাঞ্চলে। সেখানে তিনি তার সৈন্যদের নিয়ে ব্যাটেল অফ গালেটের পর থেকে ড্রিপমার্কে হামলা চালানোর ট্রায়ার্কি জলদস্যুদের নির্মমভাবে শিকার করেছিলেন এবং বনের গাছের সাথে তাদের লাশ ঝুলিয়ে রেখেছিলেন। এই অবস্থায় অ্যালেন এসে তার পিতা কর্লিসকে খুঁজে বের করেন। অ্যালেন এসে কর্লিসকে জানান যে কিংস ল্যান্ডিং এর পরিস্থিতি খুব খারাপ, সেখানে সিটি ওয়াচ বাহিনীতে সবাইকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তো রানীর সুরক্ষার জন্য এখন ভেলেরিয়ান বাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা শুনে লর্ড কর্লিস তিক্ততার সাথে জবাব দেন যে তার মানে রেনেরিয়া আমার কাছে আরো বেশি কিছু দাবি করছে। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে রেনেরা তার ছেলেদেরকে ভেলেরিয়ান হিসেবে স্বীকৃতি দেননি, অথচ বিপদে পড়লে ঠিকই তাদের কাছে সাহায্য চান। এই সময় অ্যালেন তার পিতা কর্লিসকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করান। অ্যালেন শক্তভাবে মনে করিয়ে দেন যে কর্লিস নিজেও তো তাকে এবং অ্যাডামকে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে কয়েক দশক সময় পার করে দিয়েছেন। কর্লিস নিজে যা করেছেন আজ রেনেরেও একই কাজ করছে। অ্যালেন লর্ড কর্লিসকে বোঝান যে ব্যক্তিগত ক্ষোভ বুঝে এখন টিম ব্ল্যাকের পাশে দাঁড়ানো কতটা জরুরি। ছেলের এই যুক্তিযুক্ত কথায় কর্লিসের মন গলে যায়। তিনি বুঝতে পারেন যে অতীতকে পেছনে ফেলে এখন তার পরিবারের ভবিষ্যতের কথা ভাবা উচিত। তিনি তার সৈন্যদের আগুনের চারপাশে জড়ো করে একটা শক্তিশালী ভাষণ দেন এবং ঘোষণা করেন যে আমাদের ব্লেড এখন কিংস ল্যান্ডিং এ প্রয়োজন। আমি অনেকদিন পরিবার থেকে দূরে আছি, এবার আমার বাড়ি ফেরার পালা। এরপরের দৃশ্যের শুরুতেই দেখা যায় টাইলান ল্যানিস্টার মাটি খুঁড়ে একটা অগভীর কবর বানাচ্ছেন। এই কবরটা মূলত সেই হতভাগ্য ব্যক্তির যাকে গত এপিসোডে রাজা এগন রাগের মাথায় খুন করে বসেছিল। টাইল্যান্ড এখানে কিছুটা বিরক্ত হলেও নিজের অনুগত্য প্রমাণ করতে বাধ্য হয়ে সে এই কবর খোঁড়ার কাজটা করছিলেন। লাশ দাফনের পর তিনজন বিভিন্ন রকম পরিকল্পনা করতে শুরু করেন এবং তাদের মধ্যে বিতর্ক এবং মতবিরোধ তৈরি হয়। টাইল্যান্ড ল্যানিস্টারের প্রস্তাবটা এরকম ছিল যে তাদের উচিত সোজা ল্যানিস্টারদের দুর্গ কাস্টারলি রকে চলে যাওয়া। সেখানে গিয়ে তারা একটা নতুন স্মল কাউন্সিল গঠন করবে এবং এখনো যারা এগনের প্রতি অনুগত আছে তাদের একত্রিত করে পুনরায় সিংহাসন উদ্ধারের জন্য কাজ করবে। ল্যারিস স্ট্রম এই মতবাদের তীব্র বিরোধিতা করেন। ল্যারিস অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন। তিনি জানেন এমন যতদিন সিংহাসনে আছেন কোয়েটস বসের মাটিতে এগন কোনোভাবেই নিরাপদ নয়। তাই ল্যারিস জানান তিনি একটা মার্চেন্ট শিপ বা বণিকদের জাহাজে করে ওপারে এসোস ব্রাভোসে তারা পালিয়ে যাবেন। সেখানে এগন নিরাপদে নিজের ভাঙা শরীর সুস্থ করতে পারবে। তারা সবাই যখন ভাববে যে এগন মারা গেছে, এগনকে যখন সবাই অবহেলা করবে, তখন এগন আবার ফিরে আসবে। টাইল্যান্ড ল্যানিস্টার এবং ল্যারিস যখন নিজেদের মধ্যে তর্ক করছিলেন, তখন এগন কিন্তু এগুলা নিয়ে একদমই ভাবছিলেন না। তখন তার মাথায় ল্যারিসের বলা গতকালের কথা ঘুরছিল। হঠাৎ করে এগন টাইল্যান্ডের সততা পরীক্ষা করার জন্য তাকে একটা সরাসরি অপ্রস্তুত প্রশ্ন করে বসেন। টাইল্যান্ড, তুমি কি মনে করো আমি একজন খারাপ মানুষ? এই আকস্মিক প্রশ্নে টাইল্যান্ড ল্যানিস্টার চরম বিপক্ষে পড়ে যান। একজন রাজার সামনে দাঁড়িয়ে তাকে সরাসরি খারাপ বলাও যেমন বিপজ্জনক, তেমনি মিথ্যা প্রশংসা করাও চতুর এগনের সামনে ধরা পড়ে যাওয়ার শামিল। টাইল্যান্ড তোতলামি করতে করতে নিজেকে বাঁচানোর জন্য একটা রাজনৈতিক উত্তর দেয়। সে বলে, আমাদের প্রত্যেকের মধ্যেই আমার ধারণা যেমন অনেক প্রশংসনীয় দিকও আছে, তেমনি অনেক নিন্দনীয় দিকও আছে। টাইল্যান্ডের এই আমতা আমতা করা গোলমেলে উত্তর শুনে এগন মনে মনে হাসেন এবং বুঝতে পারেন যে ল্যারিস তাকে নিয়ে যা বলেছিল সেটাই সত্যি। অর্থাৎ ওয়েস্ট বসে কেউ তাকে আসলে মনে প্রাণে ভালো চায় না এবং ভালো মানুষ বলে গণ্য করে না। এগনের মধ্যে এই অদ্ভুত সেলফ অ্যাওয়ারনেস একটা বড় মানসিক পরিবর্তনকে ইঙ্গিত করছে।
অর্থাৎ আমরা বইয়ে যেরকম এগনকে রাজা হিসেবে দেখেছি সেরকম এগন আমরা ভবিষ্যতে হয়তো দেখতে পাবো। টাইল্যান্ডের উত্তর শুনে এগন কাস্টারলি রকে যাওয়ার পরিকল্পনাকে পুরোপুরি বাতিল করে দেন। ল্যারিসের পক্ষে গিয়ে সে বলে, তাহলে আমরা এসোসের উদ্দেশ্যেই যাত্রা শুরু করছি। এর মাধ্যমে এগন সাময়িকভাবে নিজেকে ওয়েস্ট বসের ওই রক্তাক্ত গৃহযুদ্ধ অর্থাৎ ড্যান্স অব দ্য ড্রাগন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ল্যারিস সফলভাবে এগনের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন। আর এদিকে ল্যারিসের এসোসে পালিয়ে যাওয়ার বিষয়টা ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের কাহিনীর সাথে একদম মিলে যায়। বইতেও এগন সাগরের ওপারে পালিয়ে গিয়ে নিজেকে লুকিয়ে চিকিৎসা করিয়েছিলেন, পরে ওয়েস্ট বসে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন। রেনা দ্য ভেলের একটা গুহা থেকে বের হয়। ড্রাগন শিপ স্টিলারকে খুঁজে পাওয়ার পরে রেনা এই প্রথম এরি দুর্গতে ফিরে আসে। সেখানে তার সাথে দেখা হয় ভেলের শাসক লেডি জেইনের সাথে অর্থাৎ জেইন আরিনের সাথে। রেনার দায়িত্ব ছিল প্রিন্স জফ্রে এবং ড্রাগনের ডিমগুলোকে নিরাপদে আগলে রাখা, কিন্তু রেনা ড্রাগন রাইডার হওয়ার লোভে জেইন আরিনের অনুমতি না নিয়ে, তাকে কিছু না জানিয়ে শিপ স্টিলারকে আয়ত্ত করতে গিয়েছিল। তার উপরে সে তার আরেকটা আদেশও অমান্য করেছিল। জেইন যখন রেনাকে বলেছিল সে যেন শিপ স্টিলার নিয়ে বাইরে বের না হয়, কারণ রেনেরা অলরেডি জানে যে শিপ স্টিলারের চালক মারা গিয়েছে, যেটা আমরা গত পর্বে ডেমনের অ্যাক্টিভিটি দেখেই বুঝেছিলাম। সে নকল একটা শিপ স্টিলারের চালক বানিয়ে সেটাকে রেনারের সামনে প্রকাশ করেছে, কিন্তু রেনা এই আদেশটাও অমান্য করে সে তার ড্রাগন শিপ স্টিলারকে নিয়ে তার বোন বেলার সাথে দেখা করতে চায়। কিন্তু সে মুন ড্যান্সার বা বেলাকে খুঁজেও পায়নি, তার সাথে দেখা করতে পারে না, কিন্তু সে জেন অ্যারিনের কথা অমান্য করেছে। লেডি জেন অ্যারেন রেনাকে একটা থাপ্পড় মেরে তাকে আবার সতর্ক করে দেন যে যদি রেনেরা জানতে পারে যে শিপ স্টিলারের চালক এখনো বেঁচে আছে তাহলে রেনার মৃত্যু অবধারিত। এদিকে মারাত্মক আহত এমন যখন তার ড্রাগন ভেগারকে খুঁজতে যাওয়ার জন্য ছটফট করছিল, তখন অ্যালিস রিভার্স তাকে বাধা দেয়। অ্যালিস এমনকে বোঝায় হয়তো ভেগার তাকে ছেড়ে এই জন্যই গিয়েছে যাতে এমনকে বাইরের কেউ খুঁজে না পায়। এমন্ডের সুরক্ষার জন্যই হয়তো ভেগার আপাতত এমনকে ছেড়ে চলে গেছে, কিন্তু এমন্ড এসব মানতে না চাইলে যখন ঘোড়া নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে একজন দেখে ফেলে। অ্যালিস এমন্ডের খবর রক্ষা করার জন্য সেই ছেলেটাকেও মেরে ফেলে। অ্যালিস রিভার্স এমন্ডের বিশ্বাস অর্জন করার জন্য তার সামনে 5টা ড্রাগনের ডিম খোলে, অর্থাৎ একটা বাক্সের মধ্যে 5টা ড্রাগনের ডিম রাখা ছিল, যেটা শতাব্দী আগে ড্রিম ফায়ার নামে ড্রাগন পেরেছিল। অ্যালিস এমন্ডকে এই ড্রাগনের ডিমের প্রলোভন দেখায় এবং তারা দুজনে মিলে একজন লেডি অফ ওয়াটার আরেকজন লর্ড অফ ড্রাগন হওয়ার প্রলোভনে আটকে যায়। তারা স্বপ্ন দেখতে শুরু করে তারা ওয়েস্ট বসের কোনায় এমন একটা রাজ্য শুরু করবে যা রানী রেনেরা কখনো ভাবতেও পারবে না। ভেগারকে খুঁজে না পাওয়া ক্লান্ত এবং উদাসীন বেলা এবং লর্ড কর্লিসের দ্বারজ সন্তান হেলেন অফ হাল, এদের মধ্যে এই এপিসোডে একটা অপ্রত্যাশিত কেমিস্ট্রি দেখা যায়। তারা দুজন বসে বসে নিজেদের জীবনের এক সাধারণ কিন্তু গভীর সত্য কথা নিয়ে আলোচনা করছিলেন। তারা আলোচনা করেন কিভাবে তাদের বাবাদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং হিংস্রতার কারণে তারা অবহেলিত হয়েছেন এবং তাদের জীবন কেটেছে একাকিত্বে। নিজেদের ভেতরেই এই শূন্যতা এবং একাকিত্বের তাড়না থেকেই তাদের মধ্যে মানসিক দূরত্ব নিমেষে মুছে যায়। বেলা উঠে এসে অত্যন্ত উষ্ণ এবং আবেগপূর্ণভাবে অ্যালেনকে কিস করেন এবং তারা একে অপরের বাহু ধরে জড়িয়ে যান। কিন্তু আগের এপিসোডে আমরা দেখেছি অ্যাডাম অর্থাৎ অ্যালেনের বড় ভাই, তার সাথে বেলার একটা অন্যরকম কেমিস্ট্রি হতে যাচ্ছিল। ফলে এখানে কি বেলাকে নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বিমুখী সংকট তৈরি হতে যাচ্ছে তা আমরা পরের এপিসোডগুলোতেই বুঝতে পারবো। রিভারল্যান্ডসের অযৌক্তিক যুদ্ধ এবং ক্রিস্টন কোলের অবাধ্যতা থেকে বাঁচতে গোয়েন হাইটাওয়ার অবশেষে টাম্বলটনে এসে পৌঁছায়। সেখানে তিনি তার অহংকারী কাজিন লর্ড অরমুন্ড হাইটাওয়ার এবং বোন অ্যালিসেন্ডারের ছোট ছেলে প্রিন্স ডেরন টার্গেরিয়ানের মুখোমুখি হন। অরমুন্ড অত্যন্ত ভোগবিলাসী টাইপের এবং অহংকারী টাইপের, সে সাধারণ মানুষের গন্ধ একদম সহ্য করতে পারে না। গোয়েন আসার পর অরমুন্ড তাকে অবজ্ঞা করে এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে থাকে। অন্যদিকে তরুণ ডেরন ছদ্মবেশী ল্যাকির মতো অরমুন্ডের নির্দেশ মেনে চলতে চলতে টায়ার্ড হয়ে গিয়েছিল। সে আর অরমুন্ডের আদেশ মেনে চলতে চায় না। ডেরন তার চাচার গোয়েনকে জানায় যে সে মনে প্রাণে অরমন্ডকে ঘৃণা করে। সে অরমন্ডের সাথে থাকলে নিজের সত্তাকেই হারিয়ে ফেলে। ডেরন মূলত যুদ্ধ বা সিংহাসন নিয়ে আগ্রহী নয়, সে কেবল তার মা অ্যালিসেন্ডের খবর শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। এই সময় সেখানে লর্ড অরমন্ড হাইটাওয়ার, স্যার গোয়েন হাইটাওয়ার এবং ডেরেন টার্গারিয়ান একসাথে খাবার খাচ্ছিলেন। তখন রেনারার পাঠানো সেই ছদ্মবেশী বারাথিয়ান দূতেরা সেখানে এসে পৌঁছায়। লর্ড বারস বারাথিয়ানের এক কাজিন স্যার আরিয়ান বারাথিয়ানের নাম করে একদল নোংরা এবং মলিন পোশাকের সৈন্যরা অরমন্ডকে গিয়ে বলে তারা ডেরনকে রাজা হিসেবে আনুগত্য জানাতে অরমন্ডের রাজসভায় ঢোকে। তারা অরমন্ডকে গিয়ে বলে আমরা লর্ড বেরস বারাথিয়ানের পক্ষ থেকে এসেছি তরুণ ডেরনকে আসল রাজা হিসেবে মেনে নিতে। অরমন্ড তাদের চাটুকারিতায় গলে যায় এবং এই মিথ্যা প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে যায়। বারাথিয়ানদের রাজকীয় সম্মান দিয়ে ভেতরে ডেকে আনতে শুরু করে এবং ভুলে এসে ডেরনের আসল পরিচয় ফাঁস করে দেয়। কিন্তু টেবিলে বসা স্যার গোয়েন হাইটাওয়ার তাদের তীক্ষ্ণ চোখে দেখছিলেন। আমরা আগেও অ্যালিসেন্ডার থেকে শুনেছি গোয়েন অত্যন্ত সন্দেহপ্রবণ মানুষ, তো এবারও গোয়েনের সন্দেহ ভুল হয়নি। সে সন্দেহ করেছিল এই ছদ্মবেশীরা আসলে বারাথিয়ান না, তো তার ভয়ই আসলে ঠিক হয়, আসলে তার বারাথিয়ান ছিল না। তারপরে তারা একে একে সেই নকল বাহিনীকে হত্যা করতে শুরু করে।
এইসব রক্ত দেখে এবং সেই সৈন্যদের গায়ের গন্ধ দেখে অরমন্ড নিজের খাবার টেবিলেই বমি করা শুরু করে দেন। এই দৃশ্যটার মাধ্যমে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে লর্ড অরমন্ডের আসলে রণক্ষেত্রে দুর্বলতা রয়েছে। রাজসভায় সাধারণ প্রজারা এসে রানী রেনেরিয়ার কাছে তাদের নিরাপত্তার অভাব এবং কষ্টের কথা জানাচ্ছিলেন। এক নারী এসে কান্নাজড়িত কণ্ঠে জানায় যে তার ছোট মেয়েকে একদল অপহরণকারীরা ধরে নিয়ে গেছে, কিন্তু রেনেরিয়া কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে উল্টো অত্যন্ত উদাসীনভাবে বলেন যে তিনি সেই মেয়ের জন্য কেবল একটা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করবেন এবং প্রজাদের এই দুর্গতির জন্য হাই টাওয়ারদের দোষারোপ করতে শুরু করেন। রানীর এই দায়িত্ব জ্ঞানহীনতা দেখে প্রজারা চরম ক্ষুব্ধ হয়ে যায় এবং চেঁচামেচি শুরু করে। ভয়ে এবং উত্তেজনায় কাঁপতে কাঁপতে রেনেরিয়া যখন আয়রন থ্রোনের হাতলে শক্ত করে ধরেন, হঠাৎ রেনেরার হাতের এক কোনায় পেটে রক্ত বের হওয়া শুরু হয়। ওয়েস্টবসের ইতিহাসে এটা বিশ্বাস করা হয় যে আয়রন থ্রোন কেবল তাদেরই আঘাত করে যারা মানসিকভাবে ভারসাম্যহীন অথবা শাসক হিসেবে অযোগ্য। প্রজারা এই অপয়া লক্ষণ দেখে ফেলার ভয়ে নিজের ভেতরের মানসিক দুর্বলতা লুকাতে রেনেরিয়া তড়িঘড়ি করে রাজসভা ছেড়ে চলে যান। ডেমন তার মাথায় সিটি ওয়াচের হেলমেট পরে তার চুলগুলো লুকিয়ে সাধারণ ছদ্মবেশে কিংস ল্যান্ডিং এর নোংরা গলিতে টহল দিতে শুরু করেন। তিনি নিজেকে টোপ হিসেবে ব্যবহার করেন এবং সফলভাবে হাই টাওয়ারদের এক প্রধান গুপ্তচরকে ধরে ফেলেন। সেই ঘাতকটি ডেমনের ছুরির সামনে দাঁড়িয়ে অহংকার করে বলে যে তারা প্রিন্স ডেরনের অনুগত, তারা ওয়েস্টবসের সাধারণ মানুষ। ডেমন কোনো কথা না বাড়িয়ে তার কানের ভেতরে ছুরি ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। গলির ভেতর থেকে বের হয়ে যাওয়ার সময় ডেমনের সাথে উলফ এর দেখা হয়। উলফ রানীর নিষেধাজ্ঞা অমান্য করে মদ পান করতে এসেছে। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে আবার শহরে ঘুরে বেড়াচ্ছে। সে ডেমনের সামনে এসে অহংকারের সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। ডেমন চরম ক্ষুব্ধ হয়ে যান। ডেমন এখানে উলফকে হত্যা করেনি, বরং সবার সামনে মাটিতে ফেলে বেদম মারধর করেন। তার পিঠে পা দিয়ে হুমকি দেন যে আবার যদি সে শহরে পা দেয় তবে তার চোখ উপড়ে ফেলবে। এটা এই ভিডিওর জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এই অপমানের পরেই হয়তো উলফ রেনেরিয়ার বিরুদ্ধে হিউ হ্যামারকে যেতে উস্কানি দিবে এবং নিজেও চলে যাবে। অন্যদিকে আরেকজন নতুন ড্রাগন রাইডার হিউ হ্যামার এক সম্পূর্ণ ভিন্ন মিশনে টাম্বলটনে প্রবেশ করে। হিউ মূলত ড্রাগনস্টনের বৈভব ছেড়ে স্ত্রী ক্যাটের খোঁজে টাম্বলটনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। টাম্বলটনের গেটে হাই টাওয়ারদের বাহিনী কড়া পাহারা থাকায় হিউ রাস্তার এক গাড়ি চালককে মারধর করে তার পোশাক ও মালামাল কেড়ে নেয় এবং ছদ্মবেশে সঠিকভাবে সেই রাজ্যের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। হিউ তার স্ত্রী ক্যাটকে খুঁজে পায়। ক্যাট তাকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়লেও তাদের মিলনটা সুখের হয়নি। হিউ যখন অহংকার করে বলে সে একজন বিশাল ড্রাগন অর্থাৎ দ্য ব্রোঞ্জ ফিউরির রাইডার এবং সে ক্যাটকে রাজকীয় জীবন দিতে যাচ্ছে, ক্যাট তা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে দেয়। ক্যাট ক্ষোভ প্রকাশ করে বলে যে হিউ যখন ড্রাগনস্টোনে নিজের গৌরব খুঁজছিল তখন এখানে তার ভাই মারা গেছে এবং সে নিজেও চরম নির্যাতিত হয়েছে। হিউ যখন তাকে জোর করে নিজের সাথে নিয়ে যেতে চায়, ক্যাট তখন চিৎকার করে তার হাত সরিয়ে দেয় এবং জিজ্ঞেস করে তুমি কে, আমি তোমাকে চিনি না। হিউ হ্যামার ড্রাগন রাইডার হয়ে নিজেকে বড় ভাবলেও ওয়েস্টবসের মানুষ এই ড্রাগনকে কেবল ধ্বংসের চোখেই দেখে, যা হিউ এর স্ত্রীর সংলাপ থেকে আমরা বুঝতে পারি। টাম্বলটনে ছদ্মবেশী ঘাতকদের হামলার ঘটনার পর নিজের ঘরের টেবিলে বসে লর্ড অরমন্ড হাইটাওয়ার এবং তার কাজিন গোয়েন হাইটাওয়ার একসাথে আলাপ করছিলেন। সেখানে অরমন্ড গোয়েনের কাছে ক্ষমা চান এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেন। অরমন্ড গোয়েনকে তাদের আদিবাড়ি ওল্ড টাউনে ফিরে যাওয়ার অনুমতিও দেন। এই কথোপকথনের সময় তারা দুজনই জানালা দিয়ে নিজের উঠোনে অ্যালিসেন্টের ছোট ছেলে প্রিন্স ডেরনের তলোয়ার চালানোর প্রশিক্ষণটা খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। গোয়েন মন্তব্য করেন যে ডেরন বড় হয়ে একজন খুব ভালো রাজা হতে পারবে। রেড কিপের ভেতরে বন্দী থাকা অবস্থায় মা অ্যালিসেন্ট এবং রানী রেনেরিয়ার মধ্যে আবার কথা কাটাকাটি হয়। অ্যালিসেন্ট তার মেয়ে হেলেনার নিরাপত্তার কথা ভেবে রেনেরাকে সরাসরি জানান যে প্রিন্স এমন্ড আসলে কোথায় আছে। তিনি প্রকাশ করেন যে এমন্ড এই মুহূর্তে হ্যারেন হলে রয়েছে এবং সে তার ড্রাগন ভেগার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং একা। এই তথ্য পাওয়ার পর রেনেরা অ্যালিসেন্টকে শর্ত দেন। তিনি বলেন অ্যালিসেন্ট ও হেলেনার স্বাধীনতার বিনিময়ে অ্যালিসেন্টকে নিজেই হ্যারেন হলে যেতে হবে এবং তার ছেলে এমন্ডকে হত্যা করার ফাঁদে ফাঁসাতে হবে। রানী রেনেরা যখন কিংস ল্যান্ডিং এর রাজসভা থেকে ফিরে আসেন তখন গ্র্যান্ড মাস্টার অরওয়েল তার কাছে একটা দুঃসংবাদ নিয়ে আসেন। অরমন্ড এবং ডেরন এই দুজনকে মারার জন্য রেনেরা বার্থিয়ানদের পোশাক পরিয়ে যে ছদ্মবেশী গোপন ঘাতকদের পাঠিয়েছিলেন, অরমন্ডের রাজসভায় তারা সবাই গোয়েনের হাতে নির্মমভাবে মারা গেছেন। অরমন্ড হাইটাওয়ার সেই মৃত ঘাতকদের একজন বার্থিয়ানদের পোশাকের উপর নিজের রক্ত দিয়ে রেনেরা উদ্দেশ্য করে লিখেছেন, এই কুকুরটিকে লাথি মারো আর এটি তোমার হাত কামড়িয়ে দিবে। কিক দিস ডগ এন্ড ইট উইল বাইট ইওর হ্যান্ড। এদিকে লর্ড কর্লিস তার সি স্নেক নিয়ে যখন সৈন্যদের নিয়ে কিংস ল্যান্ডিং এর রানীর সুরক্ষার জন্য রওনা হওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই এপিসোডে সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা ঘটে। বনের ক্যাম্পে কর্লিস যখন একা ছিলেন তখন অরমন্ড হাইটাওয়ারের অনুগত স্যার জন রক্সটন তার বাহিনী নিয়ে ভেলায়ান ক্যাম্পের উপর অচমকা অতর্কিত হামলা চালায়। দৃশ্যে দেখা যায় শত্রুরা পেছন থেকে কর্লিসের গলা চেপে ধরে এবং মাটিতে ফেলে দেয়। শেষ হওয়ার আগে তাকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়। মেরে ফেলার কোনো দৃশ্য এখানে দেখানো হয়নি, কিন্তু আমরা যদি বইয়ের ইতিহাস ঘাটি এবং কাহিনীর গতি অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে লর্ড কর্লিস এখনো বেঁচে আছেন। অরমন্ড হাইটাওয়ার তাকে মূলত বন্দী করেছেন যাতে রেনারকে ব্ল্যাকমেল করা যায়, আর এটাই এই সিজনে সবচেয়ে বড় ফ্লিক হ্যাঙ্গার। লর্ড কর্লিসকে বাঁচাতে রেনেরিয়া কি তার ড্রাগন আর্মি পাঠাবে নাকি অ্যালিসেন্ট নিজের ছেলেকে মারার ফাঁদে নিজেই জড়িয়ে পড়বে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতবাদ।